স্বাগত ৭১-এর খেলাযোগের সাথে আছি আমি কোহিনুর কণা। জয় দিয়ে টি-20-তে মিশন শেষ করলেন তাসকিন আহমেদ। আবুধাবি নাইট রাইডার্সকে ৪ উইকেটে হারিয়েছে তাসকিনের শারজা ওয়ারিয়র্স। 2 উইকেট নিয়ে অবদান রেখেছেন তাসকিন নিজেও। টস হেরে ফিল্ডিং করতে নেমে প্রথম ওভারে জেকে বসেন তাসকিন। পুরো ওভার স্ট্রাগল করার পর প্রথম ওভারের শেষ বলে আউট হয়ে ফেরেন নাইট রাইডার্স ওপেনার ফিল সল্ট। আরেক ওপেনার এবং বিপিএলে তাসকিনের ঢাকা সতীর্থ অ্যালেক্স সেলসও ফেরেন টাইগার পেসারের বলে। এদিন নিজের প্রথম স্পেলে ৩ ওভারে মাত্র ১৬ রান দিয়ে 2 উইকেট নেন তাসকিন। অবশ্য নিজের শেষ ওভার করতে এসে বেদম পিটুনি খেয়েছেন তিনি। ইনিংসের ১৯তম ওভারে রাসেল হোল্ডার জুটি নিয়েছেন ৪ ছক্কায় ২৫ রান। তাসকিন এবং মুস্তাফিজুর টি-20 ছেড়ে দেশে ফিরছেন। এদিকে সাকিব আল হাসান থেকে যাচ্ছেন এই টুর্নামেন্টে। আজ রাত ৮:৩০টায় সাকিবের এমআই এমিরেটস মাঠে নামবে গালফ জায়ান্টসের বিপক্ষে। একাদশে থাকার কথা আগের ম্যাচ সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। দর্শক, যেমনটা দেখছিলাম তাসকিন টি-20 মাতিয়ে দেশে ফিরছেন। তাসকিনকে নিয়ে কথা বলতে চাই। বিপিএলের উন্মাদনা শুরু হয়ে গেছে, সেসব নিয়ে আলোচনা করতে চাই। স্টুডিওতে আমাদের সাথে আছেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির। ফয়সাল তিতুমির, শুভ সকাল। তাসকিনকে আমরা টি-20-তে কেমন দেখলাম, মানে ওভারঅল কেমন দেখলাম? আমরা যদি শুধুমাত্র স্ট্যাটিস্টিক্সে নজর দিই, ৫ ম্যাচে ৮টা উইকেট দিয়ে তিনি তার এই সিজনটা শেষ করলেন। এটা তাসকিনের সম্ভবত ডেবু টি-20-তে, সো নট আ ব্যাড। ইকোনমি অবশ্য তাসকিন টি-20-তে একটু এক্সপেন্সিভই বলা যায়, 8-9-এর কাছাকাছি, হুইচ ইজ মেবি অ্যাকসেপ্টেবল অ্যাট দিস স্টেজ। সো ওভারঅল যেটা দেখার ছিল যে তাসকিন আসলে, যেহেতু তাসকিনের একটা ইনজুরি প্রবণতা আছে এবং তাকে বেশ ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করে খেলাচ্ছে টিম ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে তিনি 5টা ম্যাচে আসলে কেমন রিদমে ছিলেন দেখে মনে হয়েছে যে ভালোই, অলমোস্ট 4 ওভার করে বল করেছেন। সবকিছু মিলে এই এক্সপিরিয়েন্সটা তো তাকে ডেফিনেটলি কাজে দেবে এবং তিনি ফিরছেন, যেহেতু বিপিএল শুরু হয়ে যাচ্ছে, প্র্যাকটিস শুরু হয়ে যাচ্ছে, সেটার জন্য। সো আরো কিছুদিন তিনি রেস্ট পাবেন, দেন ইউ উইল বি রেডি अगेन ফ্রম 26 খেলার জন্য। তাসকিনের একটা ব্যাপার যেটা, যে ওপেনিং এ যখন তিনি আসেন তখন আসলে উইকেট নেওয়ার একটা প্রবণতা, সেটা বাংলাদেশের জার্সিতে দেখি। গতকালের ম্যাচটা যদি স্পেশালি বলতে চাই, সেটাও আমরা দেখলাম। প্রথম ওভারে তিনি উইকেট নিয়েছেন, তার নিজের করা দ্বিতীয় ওভারেও তিনি উইকেট পেয়েছেন। পরে আসলে রাসেলদের সামনে, যখন রাসেল হোল্ডাররা যখন আপনার সামনে থাকবে, তখন কি হয়ে যায় সেটা তো আসলে আমরা কেউ বলতে পারি না। মানে প্রথম 2 ওভারে, যেখানে আসলে 3 ওভারে যেখানে 16 রান দিয়েছেন, লাস্ট ওভারটাতে তিনি 25 রান দিয়েছেন। মানে এগুলো তো আসলে টি-20-তে ভেরি নর্মাল একদমই। এবং তাসকিনের এইটাও আরেকটা, আমি দেখছিলাম প্রত্যেক ম্যাচে তাকে কিন্তু ডেথ ওভারে বল করানো হয়েছে, 18 এবং 20তম ওভারে, যেটা আমার মনে হয় যে তাসকিনের জন্য আসলে খুব হেল্পফুল হবে প্রবাবলি। কারণ আলটিমেটলি আসলে তিনি যতই এই সমস্ত ফ্র্যাঞ্চাইজি লিগে যে এরকম পারফর্ম করুন, আমরা তাকে দেখতে চাইবো টি-20-তে তাসকিন আসলে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের হয়ে কেমন পারফর্ম করেন। এবং সেই জায়গাটাই তাসকিনকে একটা টেনশন থাকে, ডেথ ওভারে তিনি কেমন বল করবেন, তিনি জায়গার মতো বল ফেলতে পারছেন কিনা, বেশি খরচ করে ফেলছেন। এবং এটা সবসময় তাসকিন নতুন বলে দেখবেন আপনাকে প্রচুর উইকেট এনে দিচ্ছে, উইকেট টেকিং ডেলিভারি করছে। এবং হ্যাঁ, 2 ওভারে 8 রান দিয়ে দিনে 1টা উইকেট বা 2টো উইকেট এরকম স্পেল, কিন্তু শেষের 2 ওভারে তার বোলিং স্পেলটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এবং এটা প্রবাবলি তাসকিনের, তার মানে ওই জায়গাটাই পুরোনো বল নিয়েও তাকে আসলে একটু কাজ করতে হবে। এবং সেইটার মনে হয় এই 5টা ম্যাচে তিনি সুযোগ পেয়েছেন নিজেকে প্রুফ করার বা ওই জায়গাগুলোর জন্য নিজেকে প্রস্তুত করার। সেটা হোপফুলি সামনের বিপিএলে আমার মনে হয় তাসকিনের সামনে হয়তো আরও এই চ্যালেঞ্জটা থাকবে, যে তিনি শেষ ওভারে এসে, ডেথ ওভারে এসে ওই 2টো ওভার যদি তাকে করতে হয় 18 এবং 20, তিনি আসলে নিজেকে কতটা ওই জায়গাটাই ফিট করে তুলতে পারেন। নিশ্চয়ই। এবং সব থেকে বড় যেটা চ্যালেঞ্জ তাসকিনের জন্য, আমরা সবাই সবসময় বলে থাকি ইনজুরি, সেটাকে সামাল দিয়ে আসলে তাকে আলটিমেটলি পারফর্মটা করতে হবে। হোপফুলি তিনি সেটা পারবেন। আমরা একটু দেশের ক্রিকেটে ফিরে আসি। নিশ্চয়ই আপনি ইফতেখার মিঠুর কথা শুনছিলেন, মানে দেখছিলাম আপনাদের রিপোর্টে। রাইট, 2 দিন আগে হচ্ছে আদনান রহমান দীপন, তিনি বলছিলেন যে গেল 16 বছরে, যদি স্পেসিফিকলি বলি, পাপন, নাজমুল হাসান পাপনের আমলে যে দুর্নীতি হয়েছে, গেল 6 মাসে সেটাকেও নাকি ছাড়িয়ে গেছে। মানে এটা কিভাবে সম্ভব? প্রথম কথা হচ্ছে যে আপনি যখন এক্স্যাক্টলি একটা বোর্ডে থেকে বা কোনো একটা অফিসে থেকে বা কোনো একটা অর্গানাইজেশন থেকে সেই অর্গানাইজেশনের বিরুদ্ধে কথা বলবেন, সেটারই কোনো একটা পজিশনে থেকে, তখন দুটো জিনিস মানুষের মনে কাজ করবে। যে একটা হচ্ছে যে তার খুব গাটস আছে, তিনি সাহসের সঙ্গে এটা বলছেন, অথবা মনে হবে যে ডালমে কুচ কালা হ্যায়, নাইলে এই লোক কেন এটা হঠাৎ করে এটা বলছে। কারণ দেখেন, রিসেন্টলি কয়েকটা ঘটনা ঘটেছে, সিসিডিএম নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে এবং তিনি সেটা দায়িত্বে আছেন। এরকম কথাও পাল্টা অভিযোগ আসে যে তিনি নিজের ব্যর্থতা ঢাকতে এরকম কথা বলছেন কিনা। আবার এমন একটা সময় তিনি কথাটা বলেছেন যখন বিসিবির দুর্নীতি নিয়ে কিছু রিপোর্ট আমাদের সামনে আসছে,
ক্রিকেট মাঠের পিচের মাটি নাকি চুরি হয়ে গেছে এই ধরনের কথাবার্তা ইভেন স্বয়ং বোর্ড প্রেসিডেন্টের কাছ থেকে আমরা এরকম কথা শুনছি। এবং বিসিবির ধরুন দুর্নীতিই বলি বা আর্থিক অনিয়মের বিষয়টা আসলে সবসময় ঢাক ঢাক গুড় হয়ে থেকেছে, বিভিন্ন সময় সামনে এসেছে। এবং সামনে বিপিএল এর মতো একটা বড় আয়োজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে, সেখানেও নানা রকম চ্যালেঞ্জেস রয়েছে। সেই সময়টা এই ধরনের কথা ধরুন টিম থেকে যখন কেউ বলে একটু তো ইমব্যালেন্স করে দেয়, সিচুয়েশনটাকে আনস্টেবল করে দেয়। আপনার কাছে আসলে কি মনে হয় যে একটু আনস্টেবল মনে হচ্ছে না বিসিবিকে? কারণ তারা ঘরোয়া ক্রিকেটটা সেভাবে শুরু করছে, আমরা দেখেছি ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট, সেটাও 20 দলের মধ্যে 12 দল নিয়ে কোনো রকমে মানে করতে হবে এই জন্য করছে, মানে মনে হচ্ছে সবটা আসলে সামাল দিতে পারছে না। এবং এখন যিনি আছেন বিসিবি সভাপতি, তাকে ঘিরে কিন্তু তার দিকে আসলে অনেক আঙুল উঠছে এবং তিনি দায়িত্বে থাকতে পারবেন কিনা, তার টাইমলাইনটা পূরণ করতে পারবেন কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠছে। আগামীকাল খুব সম্ভবত বিসিবির বৈঠক আছে, সেখান থেকে অনেক কিছু আসতে পারে। মানে কি মনে হচ্ছে একটু তার উপর প্রেশার তো আছেই। আনস্টেবল তো ধরুন যদি আপনি বলেন এরকম ঘটনা কিন্তু সেই শুরু থেকেই ঘটছে। আমরা বলবো দায়িত্ব নেওয়ার পর থেকে নানান রকম ইস্যুস সামনে আসছে। আনস্টেবল অবস্থায় দায়িত্বটা নিয়েছেন। এক্স্যাক্টলি, প্রতিপক্ষরা সংবাদ সম্মেলন করছে, আরেকটা গ্রুপ দাঁড়িয়ে যাচ্ছে, নানান অভিযোগ করছে, পাল্টা অভিযোগ করছে। কিন্তু প্রথমত হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে আমি মনে করি যে এই বোর্ডের সামনে এখন লাইফ লাইন বলি বা নিজেদেরকে প্রুফ করার জায়গা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। কারণ আপনি যত যাই হোক কি হয় বাংলাদেশ ক্রিকেট টিমের মতো আপনি পারফরমেন্স দেখবেন যে খুব খারাপ, হঠাৎ একটা ম্যাচ জিতলে মোটামুটি আমরা সবকিছু ভুলে যাই। সেম বিপিএলটা যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঠিকঠাক করতে পারে যেভাবে করতে চাইছে, 6টা টিম নিয়ে ফাইনালি হচ্ছে, এবং আমার মনে হয় এটা একটা আরেকটা ওয়াইজ ডিসিশন তারা নিয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে তারা সরে এসেছে, উইচ ইজ এ গুড ডিসিশন। সিলেটে খেলার আগে পরে মাঝখানে একটু তারা সময় হয়তো বা আনুষ্ঠানিকতা করতে চায়, এবং এরকম আনুষ্ঠানিকতা কমিয়ে তারা যদি খেলায় ফোকাস দিতে পারে। এবং দিন শেষে আপনি যখন দেখবেন যে সিলেটে ফুল হাউস দর্শক, রান হচ্ছে 200-র কাছাকাছি, এবং সেম ভাইবটা আপনি চিটাগংয়ে পাচ্ছেন এবং ঢাকায়, তখন আসলে আপনার এই সমস্ত কিছু থেকে আপনি বের হয়ে আসার একটা অপরচুনিটি পাবেন। এবং আমার মনে হয় আমিনুল ইসলাম বুলবুল ইজ ওয়েটিং ফর দ্যাট, যে তার আসলে একটা প্রপার হি নিড সাম সাকসেস, যেটা তিনি হয়তো নিয়ে তখন তিনি কথা বলতে পারবেন। কিন্তু যে ব্যাপারগুলো নিয়ে প্রশ্ন উঠেছে সেগুলোকেও তো তার সর্ট আউট করতে হবে। বিপিএল দিয়ে হয়তো সাময়িকভাবে তিনি মলমটা লাগাতে পারবেন, কিন্তু আসলে সেদিকেও নজর দিতে হবে যদি স্ট্যাবিলিটি অর্জন করতে চায়। বিপিএল এর আলোচনা যেহেতু আমাদের আলোচনা চলে এসছে, এবারের বিপিএলটা এবারের বোর্ডের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ, বা যদি বলি এটা তো 12তম আসর হতে চলেছে, পুরো বিপিএল এর যে হিস্ট্রি তার মধ্যে সব থেকে বেশি চ্যালেঞ্জিং আসর হতে চলেছে এবারেরটা, সেটা মনে হয় কিনা? মোটামুটি বলা যায়, তবে এরকম চ্যালেঞ্জ বিপিএল আয়োজনের সঙ্গে সব বিশেষ সময় করে থাকে। পলিটিক্যাল সিচুয়েশন কারণ এবং হচ্ছে যে দেশের যে অবস্থা, কোভিডের সময়ও বিপিএল করতে হয়েছে বা তার আগে পরে ওই সময়টায় সবকিছু মিলে আসলে হ্যাঁ এটা তো অবশ্যই ধরুন নানান রকম পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে। লেটস সে আপনি যদি এখন সরাসরি পলিটিক্যাল কারণে ধরুন এখন আমাদের অনেক কিছুই ইনফ্লুয়েন্সড হয়েছে, তার মধ্যে স্পোর্টস এবং বিপিএল। কারণ হচ্ছে চ্যাম্পিয়ন দল নেই, কুমিল্লার মতো ধরুন খুব সফল ফ্র্যাঞ্চাইজি নেই, বিকজ অফ নানান কারণেই এখন নেই। কিন্তু এখন ধরুন নতুন অনেক এসেছে, নোয়াখালী, তাদেরকে নিয়ে চলে, এবং চিটাগং বা কোনো ফ্র্যাঞ্চাইজি নানান রকম কথা হচ্ছে, সে সমস্ত সামাল দেয়া, এবং ওই যে বিসিবি শুরু থেকে যেটা বলে ইন্টিগ্রিটি, ব্যাংক গ্যারান্টি, সেগুলো নিশ্চিত করা, এই সবগুলো ধাপ ধাপ পার করে এখন ধরুন টুর্নামেন্ট শুরুর আগে পর্যন্ত আমার মনে হয় খেলা মাঠে গড়ানো পর্যন্ত আলোচনা চলতে থাকবে আরও 2-3 দিন, আরও নানান রকম চ্যালেঞ্জ নতুন সামনে আসবে। কিন্তু এখন লেটসে আমি যদি পার্টিকুলার আমিনুল ইসলাম বুলবুলের কথাই বলি, তিনি আসলে যথেষ্ট অভিজ্ঞতা আছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সঙ্গে কাজ করেছেন, কিন্তু যদিও দেশের ক্রিকেটের স্ট্রাকচার এবং সিনারিও অনেক কিছু ডিফারেন্ট, বাট অবভিয়াসলি তিনি সেটা দিয়ে সম্ভবত তার একটা নিজের কি বলে পার্সোনালিটি বা কারিশমা দিয়ে তিনি সেটা পার করে যেতে চাইবেন। কিন্তু অবভিয়াসলি এই বিপিএলটা অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ, এবং যেটা আবারও একই কথাই বলতে চাই যে এই বিপিএলটার উপর হয়তো বা নির্ভর করবে যে তার পায়ের নিচে মাটি আসলে কতটা শক্ত হচ্ছে। এক্স্যাক্টলি, কারণ এবারে বিপিএলটা তো মানে চাপের মধ্যে, বা যদি ধরি এবারে বিপিএলটা একটু অন্যরকম হতেই চলেছে, যেহেতু ঢাকা থেকে সিলেটে উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হচ্ছে, সেই জায়গা থেকে দলগুলো প্র্যাকটিস করছে, আমরা দেখছি, ভালো লাগছে আসলে। মানে যখন দলরা তাদের নিজস্ব প্র্যাকটিস কিট পরে প্র্যাকটিস করে তখন সেটা আসলে দেখতে ভালো লাগে। চট্টগ্রাম ছাড়া বোধহয় খুব সম্ভবত সবাই প্র্যাকটিসে নেমে গেছে, এবং গতকাল আমরা দেখলাম একটা প্র্যাকটিস ম্যাচও খেলেছে রংপুর রাজশাহী। মানে মোটামুটি যে যেভাবে পারছে সেভাবে। কিন্তু এমন যদি হতো প্রত্যেকের আমরা আলাদা আলাদা প্র্যাকটিস, মানে খুঁজতে হচ্ছে কে কোথায় প্র্যাকটিস করছে, যদি আলাদা আলাদা গ্রাউন্ড বা নিজস্ব গ্রাউন্ডে যদি করতে পারতো সেটা খুব ভালো লাগতো। অবভিয়াসলি ধরুন বিপিএল এর শুরু থেকে ইট ওয়াজ মানে ওয়ান অফ দ্য এজেন্ডা যে হোম অ্যান্ড অ্যাওয়ে হবে, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির নিজস্ব ফ্যাসিলিটিস থাকবে, ভেন্যুস থাকবে, যেটা আসলে ওই 12 বছরেও হয়নি, আগামী 12 বছরেও হবে কিনা উই ডোন্ট নো। প্রবাবলি শুধুমাত্র রংপুরকে আমরা এখন দেখি যে তাদের একটা নিজস্ব ফ্যাসিলিটিস আছে সেখানে, এবং এই প্র্যাকটিস ম্যাচ খেলার চলটাও কিন্তু বাংলাদেশের বিপিএল মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুবই রেয়ার, যেটা আসলে খুব কমন হওয়া উচিত ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে, সেটা হচ্ছে।
এবং শেষ পর্যন্ত ধরুন সিলেটে যেরকম সিলেটের একটা নিজস্ব দল আছে, তারাও আসলে সেখানে আরো অনেক আগে থেকে অনেক কিছু করতে পারতো যেটা তারা করেনি। অবশ্যই হোম অ্যান্ড অ্যাওয়ে এবং একই সাথে আপনি যেটা বললেন নিজেদের স্টেডিয়াম, এইটা আসলে বিপিএল এ আদৌ আমরা দেখতে পারবো কিনা জানি না, বাট উই হোপ সো। এবং এটা আসলে দরকার, কারণ হচ্ছে কয়টা একাডেমির বা ফ্র্যাঞ্চাইজিগুলো আসলে তাদের এই বিপিএল এর আগে পরে ক্রিকেটে অবদানটা কি, এই প্রশ্নটা সবসময় ওঠে। তারা একাডেমি আছে কিনা, তারা আসলে লোকাল ক্রিকেটারদের প্রমোট করছে কিনা, উঠে আনার জন্য কাজ করছে কিনা, চেষ্টা করছে কিনা, ওভারঅল দেশের ক্রিকেটে এই ফ্র্যাঞ্চাইজিগুলোর ধরুন এখন হয়তো আমরা এসে দেখছি 5 বছর একটা চুক্তি হয়েছে, লেটস সে যে এই 5 বছর ধরুন এই বিপিএল এর পরে আগামী 4 বছর বা তারও খানিকটা বেশি সময় আসলে কিভাবে এই ফ্র্যাঞ্চাইজিগুলো কাজ করে সেটার উপর ডিপেন্ড করবে। এরকম প্রশ্ন ইফতেখার মিঠুকে করা হয়েছিল 5 বছর, তিনি বলেছেন 5 বছর বাঁচবে কিনা, মানে এত আনসার্টেনিটি নিয়ে আসলে Yeah, আমাদেরকে চলতে yeah. হয়। এখনো আমরা ঠিকঠাক মতো জানি না 6 দলের ক্যাপ্টেন কারা। ঘোষণা করার সময় হয়ে গেছে না 26 তারিখে, যেহেতু এইটা তো আসলে ঘোষণা করা উচিত ছিল বা ক্যাপ্টেন জানার দরকার হচ্ছে যখন আপনার অকশনে যাচ্ছে টিমগুলো, টেবিলে বসছে, সেখানে আসলে উইথ ক্যাপ্টেন থাকা দরকার ছিল, যেটা শুধুমাত্র রাজশাহীর ক্ষেত্রে হয়েছে, যদিও তখন অফিসিয়াল ডিক্লারেশনটা হয়নি, কিন্তু শান্ত এখন তাদের ক্যাপ্টেন। রংপুরের ক্ষেত্রে কিন্তু সোহান ছিল। তো এই জিনিসটা না একটা ফ্র্যাঞ্চাইজিকে অনেক বেশি আপনার দেখবেন যে কম্প্যাক্ট করে, গোছানো করে এবং একটা ভাইব দেবে যে আচ্ছা দে নোজ তাদের ক্যাপ্টেনকে, তাদের একটা প্ল্যান আছে সিজন ঘিরে, এবং একটা ফ্রিডম থাকে আসলে দলটা নিয়ে কিভাবে করতে চায়। এবং সেইটা যখন না থাকে, সবকিছু যখন লাস্ট মোমেন্ট হচ্ছে খানিকটা এলোমেলো, এবং সবচেয়ে আক্ষেপের বিষয় যখন ফ্র্যাঞ্চাইজিগুলো সামনে এসে বলে যে না আমরা তো ওকে ক্যাপ্টেন হিসেবে চাই না, ওকে আমরা ভাবছি না, এবং এই ধরনের কথাবার্তা যখন ওরা কি বলা বলি ভেবেছে? শুরু ওরা হয়, পেয়েছে? আমরা এখনো তো আসলে জানি জানি না। না। সো লেটস সি আজকে আসলে তাদের প্রথম প্র্যাকটিস শুরু হচ্ছে। এখন অবশ্যই বলা উচিত, কারণ প্রেস কনফারেন্সে তো আসতে হবে, ম্যাচের আগে ক্যাপ্টেনকে কথা বলতে হবে অবভিয়াসলি। সো এই জিনিসগুলো তো অবশ্যই হওয়া উচিত আরো আগে, যেটা বললাম অ্যাটলিস্ট অকশনের আগে। এবং এখন এসে আলোচনা হওয়া মানে ওই দলটার প্রস্তুতি নিয়েও আপনার তার মানে প্রশ্ন উঠবে, তারা আসলে কতটা রেডি, টিম মিটিং এ তার মানে কি হচ্ছে, কে কি বলছে, Meeting আদৌ হচ্ছে প্ল্যানিং কিনা কে কে জানে। সাজাচ্ছে। হ্যাঁ, সো এই বিষয়গুলো খানিকটা তো পীড়া দেয়, কিন্তু এইটাই আসলে এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু ওভারঅল বিপিএলটাকেই ক্ষতিগ্রস্ত করে নানাভাবে। সো এই জিনিসগুলো থেকে আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেরকম চেষ্টা করছে আপাতত, ভাই আগে দেনা পাওনাটা যেন নিশ্চিত হয়, ব্যাংক গ্যারান্টি পাই, তারপরে ইন্টিগ্রিটি ঠিক রাখা, এবং তারপরে আসলে এই জিনিসগুলোতে আমার মনে হয় এক সময় বিসিবি ফোকাস দেবে। অবস্থা সেই একদম। কারণেই আসলে এরকম। তারপরে আমাদের এখন এই মুহূর্তে সবথেকে বড় শঙ্কাবোধ হয় যে বিপিএল শুরু তো হচ্ছে, শেষটা হবে কিনা, বা সেটা একদম স্মুথলি শেষ হবে কিনা, এবং সেটাই প্রত্যাশা আমরা আপাতত করছি Of যে course. সেটা হোক, এবং খেলা শুরু হলেও নিশ্চয়ই আমাদের অনেক বেশি আলোচনা হবে। আমরা নিশ্চয়ই স্পেসিফিকলি বলতে পারবো যে এটা শান্তর দল, মিরাজের দল, এইভাবে হয়তো আমরা Yeah, অ্যাড্রেস করতে yeah, হওয়া চাই উচিত এবং এটা আসলে। করতে পারবো নিশ্চয়ই পরের আলোচনায় হোপফুলি। অসংখ্য ধন্যবাদ ফয়সাল এতক্ষণ যুক্ত থাকার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম দেশের ক্রিকেট নিয়ে, আমাদের সাথে এই আলোচনা এতক্ষণ ছিলেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির। এই ছিল এখনকার খেলা জগতের সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ, আর সাবস্ক্রাইব করুন একাত্তর ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।